নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষ। আজ আমরা এই উপন্যাসের তৃতীয় পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন গল্পটাতে, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে পর্বটি শুরু করা যাক। গনসা, বিধুভূষণ ডাকলেন, কেউ কোনো উত্তর দিল না। দেওয়ালের ধারের সফেদা গাছে দ্বারকাক ডাকছিল খা খা করে। দ্বারকাকের অলক্ষণে ডাক একেবারেই সহ্য করতে পারেন না বিধুভূষণ। মাথার মধ্যে ঘা মারে এই ডাক। গনসা, আবারও ডাকলেন, সাড়া নেই। গতকাল ওর বন্ধু জগদীশ এসেছিলেন। নিতপুরা বালিয়া মহল্লায় থাকেন তিনিও বিপত্নী। বলেছিলেন আজকাল নাকি একরকমের কলিং বেল বেরিয়েছে বাজারে, রিমোট কন্ট্রোলের, প্লাস্টিকের, চৌকো মতো ছোট্ট জিনিসটা, যেখানে খুশি সঙ্গে করে নিয়ে যাও বাড়ির মধ্যে। বেলটা বাজবে একই জায়গাতে, রান্নাঘরে অথবা কাজের লোক বা লোকেরা যেখানে থাকে। সুইচ টিপলেই বেল বেজে উঠবে সেখানে। কলকাতার টেরিটি বাজারে পাওয়া যায় বলেছিলেন। বিধুবাবু ভাবছিলেন পাওয়া গেলেও এনেটা দেয় কে? দুবেজির দোকানে গনসাকে পাঠালে তো হয়, কিন্তু সে বাড়ি ছেড়ে কোথাও কি যাবে? গত জন্মে ধোপা ছিল পেশাতে নির্ঘাত। তাছাড়া মাধুরীবালা সূচিবাইয়ের অনেকখানি যেন অলিখিত উইল করে তিনি গনসাকেই দিয়ে গেছেন। সারা দিন ওই কাপড় কাচা নিয়েই আছে, আর সন্ধেবেলা ইস্ত্রি করা, অন্য কোনো কাজই আর কাজ নয়। অবশ্য সেই বেল দিয়ে বিধুভূষণেরই বা কি হবে? বিছানা ছেড়ে কোথায় বা যান? গনসা ছাড়া কালীও অবশ্য আছে, কিন্তু সে তো হোটেলের কাজ করেই নিঃশ্বাস নেওয়ার সময় পায় না। বিধুবাবুর একমাত্র এবং পিতৃমাতৃহীন বংশধর স্নিগ্ধরই কালী হচ্ছে ডান হাত। প্রণয় অবশ্য আছে, সেই হচ্ছে এবাড়ির খোলা হাওয়া। কাজ যা করে তা করে, কিন্তু সব সময়ই হাসায়। এমন সময় গনসা এসে ঘরে ঢুকলো। তার হাঁটু অবধি অনাবৃত, ভেজা, খাটো করে পড়া ধুতির ওপরে হাতাওয়ালা গেঞ্জি। ছিপছিপে মুখটি শেয়ালের মতো, কিন্তু একেবারেই ধূর্ত নয়। গনসা বিরক্তির গলাতে বলল, নাও ওষুধটা এবার খেতে হবে তো, বেলা হলো কত। বললেন বিধুভূষণ। মনে মনে বললেন, আর ওষুধ খাওয়া কেন? এই জীবনকে প্রলম্বিত করার আর প্রয়োজনই বা কি? কারোকে, সমাজকে, দেশকে, এমনকি একমাত্র বংশধর আদরের নাতি স্নিগ্ধকে পর্যন্ত কিছুই মাত্র তার আর দেওয়ার নেই। যে শরীরের হাত আর অন্য কারোর সাহায্যের জন্য বাড়াতেই পারবেন না তিনি, যে হাত অন্যের উপকারে আসবে না, সেই শরীরের জন্য ওষুধ খেয়ে হবেটা কি? স্ত্রী মাধুরীবালাকে খুবই মিস করেন উনি। তার বর্তমানে না থাকাটা বিধুভূষণের জীবনকে শূন্য করে দিয়েছে একেবারেই। তিনি যাওয়ার 1 বছরের মধ্যেই বিপ্রদাস গেল। তার অশেষ কৃতি বাবার মুখোজ্জ্বলকারী একমাত্র সন্তান বিপ্রদাস। জামশেদপুরে দারুণ পসার ছিল বিপ্রদাসের। কত মক্কেল, কত জুনিয়র। সপ্তাহ শেষে জামশেদপুর থেকে এই নিতপুরাতেই আসতো, বাবা মায়ের সঙ্গে সময় কাটাবে বলে, মায়ের হাতের রান্না খাবে বলে। বৌমা সুমিতা, শিশু স্নিগ্ধ সবাইকে নিয়ে আসতো, সঙ্গে ঝি, আয়া সব সমেত। ওই দুদিনেও মক্কেলদের গাড়ির লাইন লেগে যেত। চা আর পান সিগারেটের অস্থায়ী দোকান বসে যেত তখন চৌধুরী লজের ফটকের পাশে উকিল, মোক্তার, পেশকারের ড্রাইভারদের জন্য। কিন্তু হলে কি হয়? তার একমাত্র ছেলে স্নিগ্ধ আইনই পড়ল না, পড়ল সাহিত্য। বিপ্র বলেছিল লন্ডনে এবার স্টেটসে যেখানে খুশি গিয়ে পড়তে, কিন্তু স্নিগ্ধর না তো না। তবে কিছুদিন পরেই বিপ্রদাস গত হয়, তাই স্নিগ্ধর সঙ্গে ঝগড়াটা তার বেশি দিন করতে হয়নি। হয়েছিল বিধুভূষণেরই। প্রণয়কেও যাবার কথা বলেছিল বিপ্রদাস,
তা স্নিগ্ধ যাবে না তাই সেও গেল না। তুলনামূলক সাহিত্য পড়ার পরও তাও অধ্যাপক হতে পারত স্নিগ্ধ। রেসপেক্টেবল কিছুই করল না যতদিন সুমিতা ও বিপ্রদাস বেঁচে ছিল। সুমিতা গেল ৪৫ বছর বয়সে হঠাৎ জ্বরে, বিপ্র গেল পরের বছর অমনি হঠাৎ জ্বরেই। বড় ভাব ছিল দুটিতে। একদিনও তাদের ঝগড়া করতে বা তাদের মধ্যে কোনো রকম মতানৈক্য হতে দেখেনি কেউই। স্নিগ্ধ মা বাবা স্বভাবটি পেয়েছে, যে দেখে যে কথা বলে সেই ভালোবাসে ওকে। ওষুধ খাওয়া হাতে পায়ের কাছে চাদরটা টেনে একটু তুলে দিল কোমর অবধি গনসা। তুলে দিয়ে বলল, আমি যাচ্ছি, এখন কাজের সময় নষ্ট করার সময় নেই। গনসা চলে গেলে বিধুবাবু জানালা দিয়ে বাইরে তাকালেন। দূরে দলমা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে মেঘ। এখান থেকে সুবর্ণরেখা দেখা যায় না, তবে বর্ষাকালে শব্দ শোনা যায়, বিশেষ করে রাতের বেলা। শাখা নদী আছে একটি, বাড়ির কিছুটা পেছন দিয়ে বয়ে গেছে। শীতকালে মন্দার হোটেলের গেস্টরা পিকনিক করতে আসে। মনে পড়ে গেল বিধুভূষণের মাধুরীবালাকে সঙ্গে নিয়ে একবার রুশি মোদির প্রিয় বাংলোতে ছিলেন গিয়ে দলমা পাহাড়ের চূড়োতে। রুশির তখন কতই বা বয়স, তবে চিরদিনই ছটফটে হাসি খুশি স্পোর্টসম্যান। কাইজার বাংলোর একটি বাংলোতে থাকতো বোধহয় তখন রুশি। রাস্তাটির নাম এখন ভুলে গেছে। সোনাঝুরি গাছে গাছে ভরা ছিল পুরো এলাকাটা, আর সুন্দর সুন্দর সব নাম ছিল রাস্তাগুলোর। বহু দিন হয়ে গেল। সরোজ গান্ধীও থাকতো তখন আশেপাশে। এই একা ঘরে শুয়ে শুয়ে কত কথাই মনে পড়ে বিধুভূষণের এখন। অভিশপ্ত তিনি। তার নিজের আর রায়চৌধুরী বংশের একমাত্র শাখা হচ্ছে ওই স্নিগ্ধই। তবু সারা দিন তার দেখা পাওয়া যায় না। তবে যতই ব্যস্ত থাকুক না কেন, ঠিক তিনি ঘুমিয়ে পড়ার আগে সে একবার আসে, পায়ের কাছে বসে, পা টিপে দেয়, দাদু করে, হাঁটুতে হাত বোলায়, কোনো রকম কষ্ট হচ্ছে কি না জিজ্ঞেস করে। তার এতটুকু অযত্নও হতে দেয় না স্নিগ্ধ। সব সময় তীক্ষ্ণ নজর রাখে। বালিশের ওয়াড়, বিছানা, চাদর, মশারি সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি নেই, প্রতিদিন তা কাঁচা কিংবা ইস্ত্রি হয় কি না, দাদুর কোল বালিশের ওয়াড়, সাইড টেবিলের কভার, মাথার কাছে টেবিল লাইটের শেড, কোনো কিছুই একটুও নোংরা থাকলে চলবে না। আর্মির সার্জেন্ট মেজরের মতো পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করে যায় স্নিগ্ধ। কোথাও কোনো খামতি দেখলে তুলকালাম কাণ্ড বাঁধায়। তার হোটেলের বাবুর্চি রহিম বিপ্রদাসের আমলের লোক। রহিমকে দিয়ে আলাদা করে দাদুর স্যুপ থেকে পুডিং, ব্রেকফাস্ট থেকে ডিনার সব বানিয়ে দেয়। তবে স্নিগ্ধ নিজে কিন্তু বারোয়ারি খানাই খায়। নিজস্ব কোনো রকম জালিয়াতি নেই ছেলেটার। বিধুভূষণ চুপ করে সপ্রশংস চোখে চেয়ে থাকেন স্নিগ্ধর দিকে। জীবনের শেষে এসে বোঝেন যে একজন মানুষের, তা সে পুরুষই হন বা স্ত্রী, ভালোবাসার প্রকাশ একেবারে আলাদা আলাদা হয়। স্নিগ্ধর বাবা বিপ্রদাসের ভালোবাসা, তার স্ত্রী মাধুরীর ভালোবাসা বা পুত্রবধূ সুমিতার শ্রদ্ধার রকমের সঙ্গে স্নিগ্ধর ভালোবাসার রকমের কোনো তুলনাই চলে না। একেবারেই অন্যরকমের ভালোবাসা। কোন ভালোবাসাতে ভালোবাসা বেশি আর কোনটাতে কম, তা নিয়ে তর্ক করে মূর্খরাই। ভালোবাসা ভালোবাসাই, বিধুভূষণ বোঝেন সে কথাটা। অনেক সময় দাদুকে বকাঝাকাও করে স্নিগ্ধ, রাগও করে দাদুর উপর। অনেকেই ভালোবাসা চিনতে পারে না বলেই অগণ্য সংসারে এত অশান্তি ঘটে বধূবাবুর এরকম মনে হয়। ঈশ্বর সকলকেই যে কেন কান চোখ দিয়ে পাঠান না, এ কথা ভেবে মাঝে মাঝে বিধুভূষণের ঈশ্বরের ওপর একটু অভিমানও যে হয় না, তাও নয়। গনসা চলে গেছে অনেকক্ষণ। বিধুভূষণ এই সময় একটু ঘুমিয়ে নেন। ইচ্ছে করে যে ঘুমন এমন নয়। সকালে গনসা বাথরুমে নিয়ে গিয়ে চান করায় যখন, তখন পরের হাতে চান করতেও হাঁপিয়ে যান। চান সেরে ঘরে এসে তারপর যা হয় কিছু একটা ব্রেকফাস্ট খান, তারপরেই এই ওষুধ। আর ওষুধ তো একটি নয়, মুঠো ভরা ওষুধ। ব্রেকফাস্টের পরই 2টি, সারাদিনে মোট 22টি ট্যাবলেট, ক্যাপসুল। ঘেন্না ধরে গেল বিধুভূষণের জীবনে। লাল, হলুদ, নীল, কালো, সাদা, কত রকমের যে ক্যাপসুল। ওষুধ খেয়ে আবার অ্যান্টাসিড খেতে হয়, নইলে অম্বল হয়।
আজকাল ডাবুর কোম্পানির উলজেল খান, আগে জেলুসেল এমপিএস খেতেন। অ্যান্টাসিডটা খাওয়ার পরই অম্বল অম্বল ভাবটা কেটে যেতেই চোখে ঘুম জড়িয়ে আসে। 20 মিনিট থেকে আধ ঘন্টা ঘুমিয়ে থাকেন, নিজের ইচ্ছেতে নয়, শরীরের ইচ্ছেতে। এই ঘুমটা ভাঙে ফলসা গাছের দ্বারকাকের ডাকে। বড় অলক্ষণে কর্কশ ডাক, মাথার মধ্যে যেন হাতুড়ি মারে। আসলে আজকাল সময়ের বোধই হারিয়ে ফেলেছেন ক্রমশ। এটা বুঝতে পেরে ভীষণই ভীত বোধ করেন। রাতে তেমন ঘুমন না বলেই দিনে ঘুমন, আর দিনে ঘুমন বলেই রাতে ঘুম আসে না। ডিভার্স সার্কেল। বড় বড় গ্র্যান্ডফাদার ক্লক, টেবিল ক্লক, ছোট্ট টাইম পিস, নিজের ট্যাগ ঘড়ি, রিস্ট ওয়াচ সবই অর্থহীন হয়ে গেছে। রোলেক্স, অয়েস্টার, অ্যালার্ম দেওয়া লঞ্জিনেন, মুনফেজ, ওমেগার সি মাস্টার সব ঘড়ি আর সূর্য ঘড়ি একাকার হয়ে গেছে ওর কাছে। সময় থাকতে কম মানুষই সময়ের দাম বোঝেন, আর যখন সময় থাকে না তখন সময় জগদ্দল পাথরের মতো ঘাড়ে চেপে বসে। কিন্তু বিধুভূষণ যেমন করে এই কথাটা বুঝেছেন, তেমন করে ওর বন্ধু জগদীশ বোঝেননি। কারণ জগদীশ এখনও নিজের পায়ে হেঁটে চলে বেড়ায়, সকালে যোগব্যায়াম করে, মেয়েদের প্রতি এখনও দুর্বলতা রাখে। সত্যি কথা বলতে কি, এখনও একটু ছুকছুক বাতিক রয়েছে। জগদীশ একদিন বলেছিল, মেয়েদের প্রতি দুর্বলতা যেদিন চলে যাবে সেদিনই জানবো সত্যিই বুড়ো হয়েছি। উচ্ছ্বাস, নারীর প্রতি আগ্রহ, এই সবই হচ্ছে যৌবনের লক্ষণ, জীবনের স্বাভাবিক নিয়ম। ইদানিং চোখ বন্ধ করলেই স্বপ্ন দেখেন বিধুভূষণ। স্বপ্নই কি, নাকি ঠিক স্বপ্ন বোধহয় নয়, আলাদা আলাদা শটের মতো সুন্দর সুন্দর সব ছবি, চমৎকার ফ্লেমিং, চমৎকার ফটোগ্রাফি, মাউন্ট টেকিং। কিন্তু সবগুলো শট মেলালে কোনো বিশেষ ছবিই হয় না। ফুলগুলি ভালো, মালাটি নয়, সত্যজিৎ রায়ের সাম্প্রতিক অতীতের কিছু ছবির মতো। অনেকগুলো স্নিগ্ধ সুন্দর ফুল, কিন্তু তাদের দিয়ে মালা আদৌ গাঁথা যায় না। আজকাল প্রায়ই বিধুভূষণের ইচ্ছে হয় যে এই স্বপ্নগুলোর পাশে চুপ করে দাঁড়িয়ে থাকেন। দাঁড়াতে পারেন না বলেই স্বপ্ন আজ এত বড় ভূমিকা নিয়েছে তার জীবনে। জীবনের শেষে এসে বিধুভূষণ খুব ভালো করেই বুঝেছেন যে স্বপ্নই জীবন। স্বপ্ন ছাড়া কারো জীবনেই তো পরিপূর্ণতাও পায় না। কবে যেন সেই গানটা শুনেছিলেন, ঠিক মনে নেই, কিন্তু গানটির কথাগুলো মনে আছে এখনো স্পষ্ট তার। ইফ ইউ নেভার হ্যাভ আ ড্রিম, ইউ উইল নেভার হ্যাভ আ ড্রিম কাম ট্রু। স্বপ্ন দেখে এখন খুব আনন্দ পান, কিন্তু দুঃখ পান এ কথা ভেবে যে যখন সময় ছিল তখন শুধু কাজই করেছেন, স্বপ্ন দেখার জন্য একটুও সময় হাতে রাখেননি। অথচ এখন বোঝেন যে স্বপ্ন আর জীবন, জীবন আর সুখ সমার্থক। মাধুরীর বড় শখ ছিল, বলা ভালো আরও অনেক স্বপ্নের মধ্যে একটি বিশেষ স্বপ্ন ছিল। বলতেন, চলো না আমরা শিলংয়ে একটা বাড়ি করি, বেশ লাইলাক রঙা পর্দা থাকবে প্রতি ঘরে, মোটা কার্পেট, বেডরুমের বিছানাতে শুয়ে সামনে পাইন বনের উপত্যকা দেখা যাবে, মেঘ ঢুকে আসবে ঘরের মধ্যে দুপুরবেলায়, মেঘের মধ্যে তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকবো। আরও কত স্বপ্নই যে ছিল মাধুরীবালার। স্বপ্ন আর জীবন অঙ্গাঙ্গিকভাবে জড়ানো ছিল। তাই মাধুরীবালা যে কদিন বেঁচে ছিলেন সব সময়েই হাসি মুখ নিয়ে বেঁচেছিলেন। বড় সিঁদুরের টিপ আর সিঁথিতে দগদগে সিঁদুর নিয়ে, মুখে জর্দা পান আর সুখে ভরপুর হয়ে, সাক্ষাৎ অন্নপূর্ণার মতো। মাধুরীবালার প্রায় কোনো স্বপ্নই সার্থক করতে পারেননি বিধুভূষণ। করার সামর্থ্য ছিল না বলে নয়, তারা ছিল না কোনো। প্রায়োরিটির লিস্টে স্বপ্ন কখনোই রাখেননি, আর সেখানেই মারাত্মক ভুল হয়ে গিয়েছিল। হচ্ছে, হবে, হলেই তো হলো, এইসব করে করে আর পূরণ করাই হয়ে ওঠেনি। বিধুভূষণের জীবন আজ স্বপ্নময়, আর সেই স্বপ্নের বেশিটাই মাধুরীবালা, বিপ্রদাস ও সুমিতা আর স্নিগ্ধই। এই অবেলাতে অন্য কোনো স্বপ্নই আর সত্যি করে তুলতে পারবেন না। শুধুমাত্র স্নিগ্ধকে নিয়ে যেসব স্বপ্ন দেখেন সেগুলি শুধু সত্যি হয়ে উঠতে পারে। যা বেয়াদব ছেলে, কোনো স্বপ্নই কি সত্যি করে তুলতে দেবে সে? বড় বেশি ভালো ছেলে।
স্নিগ্ধর বয়সে বিধুভূষণের চরিত্রে নানা রকম রং ছিল। অনেক কিছুই করেছেন যা তৎকালীন সমাজের আশীর্বাদ পুত নয়, হয়তো আজকের সমাজেও নয়, কিন্তু তার কোনো কিছুর জন্যই তার বিন্দু মাত্র অনুশোচনা নেই। বরং যখন স্বপ্ন দেখেন তখন সেসব স্বপ্নে ভাঙন, ফাটল, ফুটো, ইমারত চৌচির করা মহিরুহদের আরও সর্বনাশা প্রলয়ঙ্কর রূপে দেখতে চান। প্রত্যেক নারীর মতোই প্রত্যেক পুরুষেরই একটি গোপন জীবন থাকে। বেলা শেষে এসে সেই অদৃশ্য অ্যালবামের পাতা উল্টিয়ে অবকাশ কাটে সকলেরই। জীবনে ভুল হয়ে গেছে অনেকই। একটি মাত্র জীবনে যেমন করে বাঁচা উচিত ছিল, তেমন করে নানা সামাজিক ইডিয়টিক টাবুর জন্য বাঁচা হয়নি বিধুভূষণের। তাই দিন রাতের স্বপ্নের মধ্যে দিয়ে এখন তা পুড়িয়ে নিতে চান। স্বপ্নের ওপর তো কোনো ট্যাক্স নেই, অন্য কারো আপত্তিই তো সেখানে টেকে না। প্রতিটি স্বপ্নই এক একটি আনকনটেস্টেড টিকরি। সত্যি বিধুভূষণ ভাবেন এই জীবন কি চমৎকার, তা থেকে প্রতিটি মুহূর্ত নিংড়ে নেওয়া উচিত ছিল। ভুল হয়ে গেছে, অথচ উনি নিজের দীর্ঘ জীবন দিয়ে যা কিছুই শিখেছেন তার ছিটে ফোটাও তো শেখানো যাবে না স্নিগ্ধকে, প্রণয়কে, অথবা এই যে দুটো ফুলের মতো মেয়ে এসেছে হোটেলে তাদেরও। তাছাড়া ওদের বলতে গেলেই ওরা ওকে ভুল বুঝবেই না, মিছিমিছি কলঙ্ক লেপন করবে বৃদ্ধ বিধুভূষণের উপরে। জীবনের প্রকৃত মানেটি এখনো ওদের সামনে নানা রকম মোহ, সামাজিক রীতিনীতি, ফালতু ও ভুল ন্যায় অন্যায় বোধ, শুভাশুভ বোধ কুয়াশারি মতো ওদের দৃষ্টি আচ্ছন্ন করে থাকতে প্রাঞ্জল হয়নি, হবে না। এক জীবনে কোনো মানুষই যা শেখেন, গভীর জীবনে সঞ্জাত সব শেখা তা অন্যকে শিখিয়ে যেতে পারেন না। আজ যারা কিশোর বা যুবক, এমনকি পৌঢ়, তারাও হয়তো ইচ্ছে করলে শিখে নিতে পারেন না যা শেখার তা অন্য কারোর কাছ থেকে। এই একটি মাত্র ছোট্ট জীবন এক একটি বিরাট হিউম্যান ট্র্যাজেডি। তন্দ্রা এবং দিবাস্বপ্ন ভেঙে বিধুভূষণ ডাকলেন, গনসা। একে সাড়া দিল গনসা দূরের বাথরুম লাগোয়া বারান্দা থেকে। ওইখানেই গনসার সাধন পীঠ, কাপড় কাচার জায়গা। গনসা। রায়চৌধুরী লজে শাসন করা যদি কেউ থাকে বিধুভূষণকে, তবে এই গনসাই একমাত্র। আসছে, ভালো লাগে না এখন কাজের সময় কত ডাকাডাকি। কালকে স্নিগ্ধ ভাবটা ঠিক আর অতটা নেই। আজ হেঁটে হেঁটে ঝিলের দিকে গিয়েছিল ওরা দুজনে, কিন্তু তাপে শেষ পর্যন্ত পৌঁছতেই পারেনি। ফিরে এসেছে ঘেমে নেই। আরেকবার চান করেছে দুপুরে খাওয়ার আগে। খেয়ে দিয়ে দুজনেই বিছানাতে গা এলিয়ে দিয়েছিল। ব্যাস, কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে হুঁশই ছিল না। দুপুরের খাওয়াটাও জব্বর হয়েছিল। মাসকলাইয়ের ডাল, ঝিঙে পোস্ত, তার আগে নিম বেগুনের ভাজা, চারাপোনার ঝোল, কুচো মাছের চচ্চড়ি, কচি পাঁঠার মাংস, দই দিয়ে রাধা, কাঁচা আমের চাটনি এবং পান্তুয়া। কলকাতায় তো লাঞ্চ আওয়ারে যা হয় কিছু একটা খেয়ে নেয়। পর্ণাদের অফিসে লাঞ্চ রুম আছে, কোম্পানি সাবসিডাইজড লাঞ্চ দেয়, কিন্তু ও স্লিমিং করছে বলে খায় না। বেয়ারাকে দিয়ে শশা আনিয়ে নিয়ে খায়, কোনোদিন পেঁপে, কোনোদিন মুড়ি। কলির চাকরিটা পর্ণার মতো অত ভালো নয়, তবে ও বাড়ি থেকেই হটকেসে লাঞ্চ নিয়ে আসে। টিফিন রুমে বসে অন্য মেয়েদের সঙ্গে ভাগ করে খায়। বেশ পিকনিক পিকনিক মনে হয়। সর্বভারতীয় লাঞ্চ, দক্ষিণ ভারতীয়, উত্তর ভারতীয়, পূর্ব ভারতীয়, পশ্চিম ভারতীয়, সব খাবারেরই স্বাদ পায়। তবে সেই খাওয়া তো এরকম নয়। এত এক্সারসাইজও হয় না কলকাতায়। এমন সুগন্ধি খোলা হাওয়া, এমন অখণ্ড অবসর, এমন মনোযোগ দিয়ে খাওয়াটা হয়তো আরও ভালো করে রিলিশ করা যেত যদি না স্নিগ্ধ বা প্রণয় তদারকি করত। ওদের সামনে বেশি খেতে লজ্জা করে, অথচ বেশি যাতে খায় সেই জন্যই তদারকি। রাতে ইংলিশ ডিশ হয়, ভেজিটেরিয়ান কিছু বা ডিমের প্রিপারেশন। চিকেন অবশ্য রোজই থাকে, তারপর সুইট ডিশ, সব শেষে কফি। কলির ঘুম আগে ভেঙেছিল, কিন্তু আলস্য ছিল পুরো। চোখ খুলছিল আর বন্ধ করছিল। বাইরে বেলা পড়ে এসেছিল।
পাখি ডাকছে নানা রকম বাগান থেকে চৈত্র শেষের বিকেলে। বাগানের বাইরে থেকেও ডাকছে নানা পাখি। প্রকৃতিতে রুখো ভাব সবে আসতে শুরু করেছে। চোখ জ্বালা করে একটু একটু, হাত পা গা ঠোঁটও তাই। ভেসলিন বা লিপস্টিক বা চ্যাপস্টিক লাগাতে হয়, নইলে চরচর করে ঠোঁট। পর্ণা অঘরে ঘুমোচ্ছে এখনো ডান কাতে, কলির দিকে ফিরে। ওর বাঁ দিকের বুকের অনেকখানি অনাবৃত হয়ে আছে। হাড়ের লকেটটা আটকে গেছে বুকের খাঁজে। কলি সেই দিকে তাকিয়ে ভাবছিল সুবর্ণ কত রকম করেই না আদর করেছিল পর্ণাকে, পর্ণার বুককে। অথচ এখন পর্ণার থেকে কত দূরে চলে গেছে সুবর্ণ। কেন যে কাছে আসা আর কেনই বা দূরে চলে যাওয়া। খনিশ এক রাতে তাজ বেঙ্গলের ডিনার খাওয়ানোর পর গাড়ি করে ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় রেসকোর্সের পাশে গাড়ি থামিয়ে চুমু খাওয়ার সময় চকিতে কলির বুকেও একটি চুমু খেয়েছিল। খনিশের সঙ্গে এখন আর সম্পর্ক নেই। খনিশের আরও অনেক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। সে খুবই আকর্ষণীয় পুরুষ, কিন্তু প্লে বয়। কোনো একজনের সঙ্গে গভীর সম্পর্ক পাতানোর কোনো ইচ্ছেই তার ছিল না। বিভিন্ন মেয়ের সঙ্গে ওর প্রেম প্রেম খেলা ছিল। শেষকালে আরতিকে বিয়ে করেছে গত মাসে, ফেব্রুয়ারির 19-এ। এই বিয়েও টিকবে না জানে কলি, অথবা টিকতেও পারে। আরতিটা একটা ইডিয়েট। ভালো ফ্ল্যাট, চাকর, আয়া, আরাম আলসেই ও খুশি থাকবে। আর বেশি কিছু চাইবে না খনিশের কাছে। ছেলেদের সঙ্গে মিলেমিশে এইটুকু বুঝেছে কলি যে পুরুষ মাত্রই কম বেশি পাজি। সব সময়ই চোখে না রাখলে বেগরবাই করবে, ছুকছুক করবে। কে জানে, ও তো সর্বজ্ঞ নয়, হয়তো ব্যতিক্রমও আছে। হয়তো কেন, নিশ্চয়ই আছে। কিন্তু সাকসেসফুল পুরুষ মাত্রই ওভার সেক্সড হয়, এটাও লক্ষ্য করেছে। পৃথিবীময়ই তাই। তৃণা বলে, মেদাবাড়া সাধারণ স্বামীর চেয়ে যে স্বামীর ওপর অনেক মেয়েরই চোখ থাকে সেই তো বেশি কমফর্টেবল। কিন্তু তৃণার তো চাকরি করতে হয় না, একটি দায়িত্বপূর্ণ পদে কাজ করতে করতেই দম বেরিয়ে যায়। তারপরও স্বামীকে আগলে আগলে রাখার সময় বা জীবনশক্তি কোথায়? আজকাল অবশ্য এই কথাটি শুধু স্বামীদের বেলাতেই নয়, স্ত্রীদের বেলাতেও প্রযোজ্য। আসলে ওয়ার্কিং কাপলসের দুজনেরই কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত অন্য লিঙ্গের একাধিক হ্যান্ডসাম ও সুন্দরী মানুষের কাছাকাছি আসতে হয়, যারা রূপে গুণে তার পার্টনারের চেয়ে অনেক বেশি গ্রহণীয়। তাই চাকরি বজায় রাখবে না বিয়ে? তাছাড়া ওপরের দিকে চাকরি যেতে তো সময় লাগে না, 5 মিনিটেই চাকরি যেতে পারে। ওপরের মহলের বিয়ের দশাও তাই ওই রকমই হয়ে গেছে। মাঝে মাঝেই তাই মনে হয় সামান্য কেরানি চাকরি করলেই ভালো হতো। কলির অফিসে তার নিচে যেসব মেয়েরা কাজ করে তারা সবাই তাকে ঈর্ষা করে, অথচ তারা জানে না যে কলিও কতখানি ঈর্ষা করে তাদের। সুখ দুঃখ সব কুনকে মেপে দেন উপরওয়ালা। একটু সুখ যদি বেশি দিয়ে দেন তো একটু দুঃখও সঙ্গে দিয়ে দেন বাড়তি। কিসে যে সুখী হওয়া যায় তা বলা ভারী মুশকিল। এমন সময় কে যেন ঘরের বেল বাজালো। অবশ্য দরজাটা এমন জায়গাতে যে পালঙ্ক দেখা যায় না সেখান থেকে। পর্ণা বেলের শব্দে চোখ মেলে বলল, কটা বাজে রে? 4:30। ইস, এত ঘুমোলাম। দরজাটা খুলবি? খুলছি। চা আনলো বোধ হয় কালিদা। দরজা খুলে দেখে ঠিক তাই। গরম গরম চপ আর চায়ের ট্রে নিয়ে কালিদা দাঁড়িয়ে হাসি মুখে। ট্রের ওপরে একটি চিঠি, খামে, কলিরই নামে। কার চিঠি? ডাকে এসেছে মা আজ দুপুরে কলকাতা থেকে। ও, থ্যাংক ইউ কালিদা। ছিদবাবু, থুরি ম্যানেজার বাবু শুধিয়েছিলেন আজ সন্ধ্যের পর চিড়চিড়ে ঝিলে যাবেন তো, তাহলে গাড়িটা ঠিকঠাক করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আধখানা পথ গিয়ে তো ফিরে এলাম সকালে, রোদের জন্য যেতেই পারলাম না। থ্যাংক ইউ বলে দিও ওকে কালিদা। ঠিক আছে, কালিদা বলল। চপে কামড় দিয়ে এই পর্ণা বলল, কি দারুণ, খেয়ে দেখ। বোধে বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতাও আছে। এ চোরের চপ, ডেলিকেসি। ধনে পাতা এখন কোথায় পেলে? খোঁজ করলেই পাওয়া যায়।
আসলে কি জানিস তো, ভালোবাসা থাকা চাই। যা বলেছিস, এমন হোটেলে আগে কখনোই থাকিনি। চিঠিটা কার? আমার? না, আমার। কলি বলল। কি লিখলেন মাসিমা? না না, মা জন্মে চিঠি লেখেন না, মায়ের ভারী বইয়েই গেছে। তবে দেখি কোন মিনসে লিখল। পর্ণা হেসে ফেলল কলির কথার ধরন দেখে। পালঙ্কের ওপরই আসন পিড়িয়ে হয়ে বসে ট্রেটার সামনে নিয়ে বলল, চিনি তো তোর 8 চামচ। ইয়েস। মাথা নেড়ে কলি সায় দিল চিঠিটা খুলতে খুলতে। খামের চিঠি খুলেই দ্রুত পড়ে ফেলল। পড়েই বালিশের নিচে চালান করে দিল। দিয়েই বলল, দে আমাকে চপ দে। পর্ণা আর চোখে চিঠিটা চালান করা দেখল যে তা লক্ষ্য করল কলি। তারপরই কি মনে করে বলল, তোর ইনকুইজিটিভনেসে রীতি টানা দরকার, নে পড়। বলেই বালিশের তলা থেকে চিঠিটা বার করে ওকে দিল। চিঠি মাত্রই গোপনীয় নয়, বুঝেছ? কলি বলল। পর্ণা বলল, বারে, তোর চিঠি আমি পড়তে যাব কেন? আহ, পড়ি না। তেমন কনফিডেন্সিয়াল হলে কি আর দিতাম? লিখেছে কে? তিতাস। পর্ণা তাড়াতাড়ি পড়ে ফেললো চপ খেতে খেতে 3 পাতার চিঠিটা। তারপর ফেরত দিল কলিকে। বলল, কি ব্যাপার? ধুত, এরা প্রেম করবে কি? একটা চিঠি পর্যন্ত লিখতে শেখেনি, কি বাংলা কি ইংরেজিতে। অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা, এবং দুয়েরই কোয়ালিটি সমান। চিঠি লেখা কি 4টিখানি কথা? প্রবীর বলে আমার এক বন্ধু আছে, লিটল ম্যাগাজিন করে, কবিতা লেখে। যদিও কোনো বড় কাগজে কখনো কবিতা ছাপা হয়নি ওর, পাঠাই না। সে এমন হাতের লেখাতে এমন চিঠি লিখেছে নিজেকে মনে হয় সম্রাজ্ঞী। আজকাল কবি সাহিত্যিকরাও তো চিঠি লিখতে জানেন না, লিখবেন কোত্থেকে? সব তো খলসে মাছ, অল্প জলে ছিটছিট করা সব। তা তাকে কেন তুই পাত্তা দিস না? এত ভালোই যদি চিঠি লেখে। পাত্তারও তো রকম আছে, পাত্তা তো দিই, কিন্তু মাসে যে রোজগার মাত্র 35 টাকা। শুধু ভালো চিঠি লেখে এই জন্যই কি এই বয়সে এই পৃথিবীতে কাউকে ভালোবাসা যায়? হ্যাঁ, তবে তুই যদি বলিস কোনো দিনও খৌনিস আর তিতাস আর প্রবীরের মধ্যে একজনকে বেছে নিতে, তাহলে প্রবীরকেই বাঁচব। খৌনিসের রোজগারটা এমন কিছু নয় যে নিরন্তর ওর র্যাগিং সহ্য করা যাবে। তেমন রাজা মহারাজা হতো তো বুঝতাম, তাছাড়া ও একটা বড়। কিন্তু প্রবীরকে বিয়ে করলে সে আমার পায়ের কাছে বসে থাকবে, আমার হাউসকিপার হবে, যখন যা করতে বলবো করবে। কোথাও যাওয়ার সময় ভুল করে মেকআপ বক্স ফেলে যাই তো তা নিয়ে পরের ট্রেনেই আমার কাছে চলে আসবে। ওয়ার্কিং গার্লেদের জন্য এরকম সাধারণ নন এনটিটি স্বামীই আইডিয়াল। যখন আদর খেতে চাইবো আদর করবে, আর ও আদর করতে চাইলে আমি চোখ বড় বড় করে তাকালেই দূরে সরে যাবে। মানে ও বেশ আমার পুডল কুকুর। মানে সংসারে ম্যাট্রিয়ার্কাল সোসাইটির আদর্শ প্রতিষ্ঠিত হবে। নইলে ভাবছি সিমেন্ট ব্যাংক থেকে একজন টপ ক্লাস ইন্টেলেকচুয়ালের বীর্য নিয়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে বাচ্চা করব। ফু, তার চেয়ে তার সঙ্গে শুলেই তো হয়, সিমেন্ট ব্যাংক থেকে নেওয়া কেন? আহা, তারা যেন শোয়ার জন্য লাইন দিয়ে আছেন। ছাড় তো, আজকালকার ইন্টেলেকচুয়ালস জানা আছে সব, ওদের ইন্টেলেক্ট ছাড়া আর সবই আছে। চাটা খেয়ে কলি বলল, দে চিঠিটা ছিঁড়ে ফেলি। কিভাবে লিখলো বলতো? আমি তো এখানকার ঠিকানাও ওকে দিইনি, আমার বাড়ি বইয়েই গেছে। নিশ্চয়ই মায়ের কাছ থেকে জোগাড় করেছে কোনো বাহানা করে। ন্যাকা খোকা। এখন দেখ, হঠাৎ হাউস কন্টেসা গাড়িখানা করে এসে হাজির না হয়ে যায়। তাও বুঝতাম শেপার্জি তো রোজগারে কেনা, বাবার টাকায় তো ফুটানি যত্ত। ডিসগ্রেসফুল। বড় লোকের বসে খাওয়া ছেলেগুলোকে আমি দু চোখে সহ্য করতে পারি না। দেখ না, এই মন্দার হোটেলের স্নিগ্ধও তো কোটিপতির ছেলে। তার কি দরকার ছিল এই হোটেল চালাবার? তার ব্যবহারে বড়লোকি কোনো চিহ্ন দেখেছিস? নো। পর্ণা বলল। তারপরে চায়ের কাপটা ট্রেতে নামিয়ে রেখে বলল, এবারে তুই চাটা কর। চাটা খেয়ে যাই স্নিগ্ধ দাদুকে খবরটা দিয়ে আসি। কি খবর? তুই যে স্নিগ্ধের ওপরে অ্যাপ্রিসিয়েশন কোর্স করছিস সেই খবর। আর কি মারিস না, ব্যাপারটা কি জানিস? তুই তো একটা বিয়ে করেও দেখলি, আগের দিনকাল তো আর নেই।
আজকাল সহজে ভালো লাগে, এমনকি ভালোবাসাও হয়তো হয়ে যায়, কিন্তু বিয়ে করা বড় ভয় করে রে। তাছাড়া এই যে নিজেকে দিতে পারি কাউকে, কারো হতে পারি, এই সম্ভাবনাটাই যেদিন নিভে যাবে সেদিন, মানে এই দামি অনিশ্চয়তাটাই যেদিন মরে যাবে সেদিন বেঁচে কি আর সুখ পাবো? নিজের কাছে নিজে কি আর দামি থাকবো তখন? তুই তো একটু আগেই বললি বিবাহিতা হলেও আজকাল নিতে দিতে অসুবিধা নেই কোনোই। না তা নেই, তবে তাতে তো আরও বেশি কমপ্লিকেশন, বিশেষ করে বাচ্চারা এসে গেলে। আজ তুই যদি মা হতিস, পারতিস কি অত সহজে ডিভোর্স চাইতে? পর্ণা একটু চুপ করে থেকে বলল, হয়তো পারতাম, তবে অনেকই কষ্ট হতো, অনেকই, সে বিষয়ে সন্দেহ নেই কোনো। নে চল, বেলা তো পড়ে এলো, তৈরি হয়ে নে। এখন কি চান করবি? পর্ণা বলল, নিশ্চয়ই, চান না করে কি অফিসারে যাওয়া সাজে? তাছাড়া গিজার থাকলেও রাতের বেলা চান না করাই ভালো। তুই কর, আমি শোবার আগে 12 মাসই চান না করে শুতে পারি না। আমি রাতে করব, তাছাড়া আমি তো আর অফিসারে যাচ্ছি না। তাহলে বাথরুমে যাচ্ছি আমি, কলি বলল। এবারে চান ঘরগুলি দেখার মতো, এখনো সন্ধে হয়নি, তাই আলো জ্বালালো না কলি। বাড়ির ভেতরটি এতই উঁচু যে চান করার সময়ও বাথরুমের জানালা বন্ধ করার দরকার হয় না। তবু শহুরে মানুষ বলে ওরা সংস্কারবশত বন্ধ করে দেয়। আলো জ্বালেনি বলে এখন বন্ধ করলো না। বিরাট বাথটাব, মেঝেতে ঢোকানো, তার পাশে মস্ত আয়না, দেওয়াল জোড়া। বাথটাবে শুয়ে নিজেকে পুরোপুরি দেখা যায়, শাওয়ার নেওয়ার জন্য দাঁড়ালেও দেখা যায়। দেওয়ালে বহু পুরনো দিনের জাপানি ক্যালেন্ডারের নগ্ন নারীদের বাঁধানো ছবি, মসৃণ গোলাপিতে সাদা মেশা অবিশ্বাস্য ত্বক তাদের। জানালা দিয়ে কৃষ্ণচূড়ার ডালে ঝুলে থাকা সিঁদুরের লাল ফুলের স্তবকের ছবি ফুটে উঠেছে আয়নাতে। তাই বাথটাবে শুয়ে প্রস্ফুটিত নিজের দিকে চেয়ে মনে হচ্ছে কলির যেন কৃষ্ণচূড়ার বনেই নগ্না হয়ে শুয়ে আছে। মহারানী মহারানী লাগছে নিজেকে। গলা অবধি জল, পায়ের পাতাও জলে ডোবা। জল সারা শরীরকে চাঙ্গা করে দিচ্ছে। কলি ভাবছিল, কে জানে সুবর্ণা যা বলেছিল পর্ণাকে তা সত্যি কি? পর্ণাটা বড় বোকা, পরীক্ষা না করেই বাতিল করার মতো মূর্খামি আর দুটো নেই সংসারে। দেখতই না হয় সুবর্ণ যা বলে তা করে, কি হয়? সুবর্ণকে তো খারাপ মানুষ বলে মনে হয়নি কখনো কলির, অথচ পর্ণাকেও বুদ্ধিহীনা বলে মানতে রাজি নয় সে আদৌ। দম্পতিরাই জানে একমাত্র দাম্পত্যের সুখ অসুখ, সুবিধে অসুবিধে। বাইরে থেকে তা বোঝা ভারী মুশকিল, বোঝার চেষ্টাও মূর্খামি। কলি এই যে তার শরীরকে দেখতে পাচ্ছে আয়নাতে, অঙ্গ প্রত্যঙ্গ স্বচ্ছ জলের নিচে, তার মধ্যে কি এমন আনন্দ থাকতে পারে যার উৎসমুখ খুলে দিলে শরীর বহু মুখে উৎসারিত হয়? কে জানে বাবা। সুবর্ণর বলার কথা ভাবলেই আতঙ্কিত হয়। আবার এক ধরনের রোমাঞ্চও যে বোধ হয় না এমনও নয়। মানুষের জীবন, এই মন, এই শরীর, সব কিছু নিয়ে মানুষের জীবন বড়ই ইন্টারেস্টিং। অথচ একটা মাত্রই জীবন, তাকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করতে হবে। হঠাৎ কোনো যৌব বা দৈব দুর্ঘটনা তাকে মাটি করে দেবে এমন বোকা অন্তত কলি নয়। পর্ণা হলেও হতে পারে। এই জল ভরা বাথটাবে নগ্ন হয়ে শুয়ে সিঁদুরে লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে নত হওয়ার ডালের পটভূমিতে জলের শব্দ শুনতে শুনতে ওর ভারী লজ্জা করল। এই সময়ে বারবারই তার স্নিগ্ধকেই মনে পড়ছে কেন। দুটো কোকিল উড়ে এসে বসলো কৃষ্ণচূড়ার ফুল ফলন্ত ডালে। আয়নাতে তাদের ছায়া পড়ল। তারা দুজনেই একসঙ্গে ডাকতে লাগলো, কু কু কু। কোকিল দুটো বোধহয় পাগল। বসন্ত তো চলে গেছে, কিন্তু তাদের মন থেকে এখনো যায়নি বোধহয়। কলি গুনগুন করে গেয়ে উঠল, কখন যে বসন্ত গেল, এবার হলো না গান। ঠিক এমন সময় পর্ণা দরজা ধাক্কা দিয়ে বলল, কলি, স্নিগ্ধ এসেছেন। লজ্জাতে হুড়মুড় করে জল ঠেলে উঠে বসল কলি, যেন বাথরুমেই ঢুকে পড়েছে স্নিগ্ধ। উনি বলছেন আর 15 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়লেই ভালো। সিক্ত স্নিগ্ধ উজ্জ্বল শরীরকে আবার শিথিল করে বাথটাবে ডুবিয়ে দিয়ে কলি বলল, বলে দে, ঠিক আছে,
15 মিনিটের মধ্যেই যাচ্ছি, তুই তৈরি হয়ে নে। কলি বাথরুম থেকে বেরোতেই ড্রেসিং টেবিলের সামনে বসা পর্ণা বলল, মানুষটি ভারী ভদ্র। তোয়ালে দিয়ে পেঁচানো চুল ছাড়তে ছাড়তে কলি বলল, ভয় তো সেই জন্যই। পর্ণা তৈরিই ছিল। কলি তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। চকিতে ঘড়ি দেখলো একবার, 12 মিনিট হয়েছে। ঘরে তালা দিয়ে ওরা যখন পর্চে গিয়ে দাঁড়ালো তখন স্নিগ্ধ ডেকে যাওয়ার পর থেকে 14 মিনিট হয়েছে ঠিক। প্রণয় ঘড়ি দেখে গাড়ির দরজা খুলে দিল, বলল, বাবা, আমাদের দেশের সব মানুষের এমন সময় জ্ঞান থাকলে দেশের উন্নতি ঠেকাতো কি। কিন্তু স্নিগ্ধ দাদু আপনাদের কোথায় দেখলেন? আপনাদের রূপেগুণের প্রশংসাতে তো স্নিগ্ধকে পাগল করে দিলেন, আমাকেও। তাই? কলি চাপা খুশির গলাতে সুধ হলো, আমাদের তো একবারই দেখেছেন বাগানে, ওই একবারই যথেষ্ট। পর্ণা সুধ হলো, আপনিও যাচ্ছেন নাকি? আপনার আপত্তি থাকলে যাব না, তবে স্নিগ্ধ রায়চৌধুরীর গাড়ি তো, যতটা পথ ইঞ্জিনের জোরে চলে ঠেলায় চলে সে তার চেয়ে অনেক বেশি। আপনারা যদি চাকা বদলাবার, টেবিল ট্যাঙ্কের ছেদায় সাবানের পুটলি লাগাবার বা এই হাউস গাড়ি ঠেলবার দায়িত্ব নেন তাহলে তো আমি বেঁচে যাই, না গেলেও চলে। আজই সন্ধ্যের গাড়িতে 4 জন সুন্দরী কুমারী আসছেন হোটেলে, নতুন গেস্ট। দাদুকে খবরটা দিতে হবে, আমাকেও অ্যাটেনশন। চুপ করবি বলেই স্নিগ্ধ ইঞ্জিন স্টার্ট করতে করতে বলল, সুন্দরী তা জানলি কি করে? কুমারীও যে তারই বা প্রমাণ কি? আজকাল তো সব মহিলারাই নামের আগে MS লেখেন। তুই কি করে বুঝবি? আমার ইনটিউশন আছে, তাই দিয়েই সব বুঝি। হাতের লেখা থেকেই বুঝে নিতে পারি। বাবা, আপনি দেখছি ভৃগু, মানে ভৃগু ফুকন। দ্যাট ভৃগু ভৃগু জ্যোতিষশাস্ত্র, একজন ফান্ডাওয়ালা মানুষ। ও সেই ভৃগু? না, ভৃগু কেন হতে হবে? কোনো দাদা হয়ে গেলেই হবে। আজকাল রামদা, শ্যামদা, কত দাদা জ্যোতিষী কাগজে বিজ্ঞাপন দেন, দেখেন না? যাক, তাহলে তো ভালোই হলো। দাদুর অ্যাটেনশন তাহলে এখন আমাদের থেকে সরে গিয়ে তাদের ওপরেই পড়বে। কলি বলল, কাদের ওপরে? ওই যে যে সুন্দরী কুমারীরা আসছেন। স্নিগ্ধ বলল, দেখুন, প্রণয়ের কথায় আমার দাদুকে নিয়ে পড়বেন না। হি ইজ আ গ্রেট সোল। আপনাদের যে তার ভালো লেগেছে সেই অপরাধের শাস্তি কি এমন করেই দিতে হবে? তা বলা যায় না। দাদুর নজরটি যে ভারী ভালো। আপনাদের ধারণা কি হোটেলে যারাই আসছেন তাদেরই দাদু অমন চোখে দেখছেন? মোটেই না। আমি তো এর আগে একজনদের বেলাতেও অমন করতে দেখিনি। দাদুর কাছে কিন্তু আর একবার যাবেন। আপনাদের সত্যি খুব পছন্দ হয়েছে দাদুর। অথচ কত সামান্য সময়ই বা ছিলেন। আহা, একা মানুষ, কষ্টও হয়। একটি মনের মতো নাতবউ পেলে উনি। স্নিগ্ধর মুখ লাল হয়ে গেল লজ্জায়। বলল, প্রণয়, এনাফ ইজ এনাফ। ইয়ার্কি ফাজলামির একটা লিমিট থাকা দরকার। প্রণয় চুপ করে গেল। আমাদেরও খুবই পছন্দ হয়েছে দাদুকে, চমৎকার মানুষ। নিজেদেরও যদি অমন একজন দাদু থাকতো। প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে কলি বলে উঠল। প্রণয় হেসে বলল, এমন দাদু কি সহজে মেলে? বহু জন্ম তপস্যা করতে হয়। বলেই বলল, তা পরের দাদুকে নিজের করে নিলেই তো হয়। ঠেকাচ্ছেটাকে? দাদুও তো তাই চাইছেন। মানে মুখে বলেননি, কিন্তু আমার মন বলছে। পর্ণা বলল, মনে হচ্ছে আপনি চান যে আমরা কাল ভোরের গাড়িতেই ফিরে যাই কলকাতায়। স্নিগ্ধ বিরক্ত গলায় বলল, তুই বড় বাজে কথা বলিস প্যানা, একটু চুপ করবি? নিজের মান নিজের কাছে রাখতে পারিস না? আমার মান? যেদিন থেকে তোর সঙ্গে দহরম মহরম সেদিন থেকেই তো কচু খেতে খোয়া গেছে। আমার নাম হয়েছে মান কচু। কলিরা হেসে উঠল। প্রণয় বলল, কাল রাইতেই তো আবার দাদুর কাছে তলব পড়েছে, দয়া করে যাবেন, নইলে হোটেলই তুলে দেবেন হয়তো, আমাদের রুটি বাঁচাবেন। গাড়িটা ড্রাইভ দিয়ে এসে গেটের কাছে পৌঁছেছে ঠিক এমন সময় বাইরে থেকে একটা কালো মেয়ে, কিন্তু অসম্ভব ভালো ফিগার এবং সুন্দরী মুখশ্রীর সাইকেলে চড়ে ঢুকলো বাড়ির হাতার মধ্যে এবং গাড়ি দেখেই গাড়ির পথ রোধ করে দাঁড়ালো সাইকেল থেকে নেমে। অন্ধকার হয়ে গেছে এখন। গাড়িটা তার পাশে যেতেই মেয়েটি বলল, এই যে স্নিগ্ধতা, খুব পায়া ভারী হয়েছে না আজকাল?
আমাদের তো ভুলেই গেছো। কারা নাকি ডানা কাটা পড়িয়ে এসেছে দুজন তোমাদের হোটেলে, তারা নাকি জাদু করেছে তোমায়। তোকে কে বলল? কে আর, দাদা। স্নিগ্ধ প্রণয়ের দিকে চেয়ে বলল, রাস্কেল, এই তুই নেমে যা গাড়ি থেকে, একটা বাজে লোক, গসিপ মঙ্গার। এ কি আমি কি করলাম? আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল প্রণয়। দাদা বুঝি গাড়িতেই? বলে মেয়েটি মুখ ঢোকালো গাড়ির জানালা দিয়ে এবং মুখ ঢুকিয়েই পর্ণাদের দেখে ভীষণ অপ্রস্তুত হয়ে বলল, সরি, আচ্ছা অন্ধকারে কি দেখা যায় বলুন? তার উপর কারো মুখে যদি হেডলাইটের আলো পড়ে। তা কথাটা আর কি হলেও দাদার প্রেসক্রিপশনটা কিন্তু বেঠিক নয়। সত্যিই আপনারা খুবই সুন্দরী, মার কাছে শুনেছিলাম, এখন নিজের চোখে দেখলাম। ততক্ষণে ওরাও গাড়ি থেকে নেমে পড়েছে, মানে কলি আর পর্ণা। প্রণয় বলল, আমার বোন হানসু, সেদিন যখন আপনারা গিয়েছিলেন ও তখন মথুরাপুরের বাজারে গেছিল। হানসুর পরনে একটা হালকা নীল রঙা সিল্কের শাড়ি, একটা চকচকে কালো সাপের মতো বিনুনি কোমর ছাড়িয়ে নেমে গেছে অনেক নিচে, সাদা ব্লাউজ, মুখে বুদ্ধির প্রসাধন। কলি ভাবছিল, শহরের মেয়ে সুন্দরী হতে পারে, কিন্তু এই আদিবাসী মেয়েদের ওপর আদিদেবের আশীর্বাদ আছে। এদের চলন বলন, গ্রীবাভঙ্গি, ভ্রুভঙ্গি কলিরা কোনো দিনও পাবে না। ঈশ্বরের দূতী ওরা। হাসতে হাসতে হংস বলল, নামলেন কেন আপনারা? উঠুন গাড়িতে। আপনি যাবেন না? পর্ণা শুধল। আমি গেলে চলবে কি করে? আমি তো এই হোটেলের অবৈতনিক কর্মচারী। নতুন গেস্টরা আসবেন, দাদারা দুজনেই আপনাদের সঙ্গে যাচ্ছেন, তাই তো আমায় হোটেল সামলাতে হয়েছে। তা বুঝি জানেন না? গুড ফ্রাইডের আগে পরে ছুটি পড়ে গেছে তো, এ কদিন ভিড় হবে খুবই। ওদের আনতে যাবেন কে স্টেশনে? মানে আজ যারা আসছেন, যে মহিলারা? সে কালিদা যাবে আমাদের নিজেদের রিক্সা নিয়ে। এমন চাঁদের আলো আর চৈতি হাওয়াতে সাইকেল রিক্সাতে করে বেড়াতেই তো মজা। ফুরফুর করে হাওয়া লাগবে গায়ে, নানা গন্ধ মেশা হাওয়া। তাছাড়া সবাইকে আনতেই তো আর স্নিগ্ধতা যায় না, শুধু ভিআইপিদের জন্যেই যায়। তাই? স্নিগ্ধ বলল, বেশি ফাজিল হয়েছিস তোরা ভাই বোন। যা তো, আমার একজন গেস্ট আসবে লোকাল, তাকে খাতির যত্ন করিস। 4টে ডিম দিয়ে রহিমকে বলিস অমলেট ভেজে দিতে, তার কোনো যেন অযত্ন না হয়। কে সে? হাংস অবাক হওয়া গলায় বলল, রামদয়াল হেমব্রম। স্নিগ্ধ বলল। হাংসর মুখ অন্ধকারে দদীপ্যমান হলো। কি আর কি হচ্ছে? ফিরে এসো, তোমার নাক কান মুলে দেব। হাংস বলল কপট রাগে। না রে, সত্যিই রাম ফিরে আসবে, ঝগড়া বাঁধাস না আবার তার সঙ্গে। সে কিন্তু তোর নয়, আমারই অতিথি, কথাটা মনে রাখিস। রাতে খেয়েও যাবে। দাদুর কাছে একবার নিয়ে যাস, খুশি হবেন দাদু, বড় ভালোবাসেন রামকে। বুঝেছি, চললাম রে। বলে স্নিগ্ধ অ্যাক্সিলারেটরে রেশ বাড়ালো। গাড়িটা গেট ছাড়িয়ে বাইরে পড়তেই প্রণয় বলল, জোকের গায়ে নুন দিয়েছিস, ঠিক করেছিস। মাসিমাকে বলে বিয়েটা লাগাচ্ছিস না কেন, দুজনেই দুজনকে যখন এত ভালোবাসে। স্নিগ্ধ বলল প্রণয়কে, হারে পাগলি তো হংসই, নিজে একটা ভালো চাকরি না পেলে বিয়ে করবে না বলছে। সেই জেদেই তো বেলা গেল। তার হাত খরচের টাকা রামের কাছ থেকে চাইবে না। হা, রাম কত গুণী ছেলে, ইউনিভার্সিটির লেকচারার, ডক্টরেট, স্বভাব চরিত্রেও চমৎকার। এমন স্বামী অনেক ভাগ্য করলে পাওয়া যায়। প্রণয় বলল, গাড়িটা একটু আস্তে কর, একটা সিগারেট ধরাবো। সিগারেট ধরিয়ে স্নিগ্ধকে দিয়ে আর একটা ধরালো। তারপর ধোয়া ছেড়ে বলল, গুণী ছেলে তো রামদয়াল হেমব্রম ছাড়াও চারধারে অনেকেই চড়ে পড়ে বেড়াচ্ছে। শুধু আমার হাংসকে দোষ দিয়ে কি হবে? সব মেয়েই তো সমান, তাদের বায়নাক্কার কি শেষ আছে? পর্ণা কলির হাঁটুতে অন্ধকারে চিমটি কাটল। পর্ণার কলির মজা লাগছিল। এই প্রণয় ভারী মজার ছেলে, গ্রেট কোম্পানি। স্নিগ্ধ বলল, এবার অন্য প্রসঙ্গে যা, হান্সের প্রসঙ্গ ছেড়ে। ভুলে যাস না যে তুই আড্ডা মারতে বেরোসনি, আমার সঙ্গেই ডিউটিতে বেরিয়েছিস। সরি, আপনারা কিছু মনে করেননি তো? আচ্ছা, আমি তো কর্তব্যের ওপরেও কিছু কিছু করছি, নাকি করছি না? যেমন ধরুন, এই যে আমি আপনাদের জন্য ফ্লাস্কে করে কফি এনেছি, অথবা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে পেঁয়াজি এনেছি,
আপনারা ছিনছিনারি দেখতে দেখতে লেকের পাড়ে বসে বসে খাবেন বলে এই তো বাড়তি, তাই একটু বেশি কথা বললে ক্ষমাঘেন্না করে নেবেন, এই প্রার্থনা। প্রেয়ার গ্র্যান্টেড, পর্ণা বলল হাসতে হাসতে। তারপর একটুক্ষণ চুপচাপ। আমরা কি একটি দুটি গান শুনতে পাবো, দাদু যেমন পেয়েছিলেন? গান? না না, বেড়াতে বেরিয়ে গান আবার কেন? পর্ণা বলল। গান কি শুধু খাটে শুয়ে গাইবার, অথবা বাথরুমে? কলি বলল, সে দেখা যাবে খন, মুড এলে তখন অনুরোধ করবেন। আমি তো বাথরুম সিঙ্গার, গাই না, পর্ণা গাইবে। আপনারা কেউ কি গান করেন? স্নিগ্ধ বলল, প্রণয়, সাঁওতালি, মুন্ডারি এসব গান খুব ভালো গায়। একটা মাদল থাকলে তো কথাই নেই। আচ্ছা, গাড়ির মালগার্ডকে না হয় মাদলের বিকল্প করে নেওয়া যাবে। প্রণয় বলল, আমি যেন একটা মানুষই নই, আমার কি কোনো একটা নিজস্ব মতামত নেই? তুই ধরেই নিলি যে আমি গাইবই, আর তুই মালগার্ডে মাদল বাজাবি? অন্যরা না গাইলে আমি গাইতে যাব কেন? থাক থাক, ঝগড়া পরে হবে। ওই দেখুন কিরকম চোখ চলছে, দেখেছেন? লাল লাল। বলেই গাড়িটা দাঁড় করিয়ে দিল স্নিগ্ধ। ওমা, সত্যি তো! ও কি ওটা? বাঘ? ভয়ের গলায় কলি বলল। বাঘ নয়, বাঘের মাসি, বনবেড়াল। এরাও মুরগি, ছাগলছানা এসব ধরতে ওস্তাদ। আমাদের বাগানের মধ্যেও এসে ঢুকেছে একজোড়া। ছিল না, কোত্থেকে যেন এসেছে কদিন হলো। পাখির ডিম খেয়ে শেষ করবে। কালই ও দুটিকে বিদায় করবি তো প্রণয়? ইজেক্টমেন্টের নোটিশ দিতে বলছিস? ইয়ার কি মারিস না, দিলগুনদের ডেকে নিস। এমনিতে না পারলে বন্দুকের আওয়াজ করে ভয় পাইয়ে বিদায় করিস। তা হবে না, আমি গুলি ছুড়লে এগুলি যে লক্ষ্যেই পৌঁছে যায়। তোর মতো বন্দুকবাজ তো আর সবাই নয়। তোর ছোড়া গুলির সঙ্গে কখনোই লক্ষ্যবস্তু যোগাযোগ হয় না বলেই তুই চিরদিন ভয় পাওয়ার জন্যই গুলি ছুড়িস। তোর দিকে যেদিন ছুড়ব সেদিন তুই জানবি গুলি কোথায় যায়। এই যে এসেই গেছি, প্রণয় বলল। তারপর বলল, এই ছিল, আর ভেতরে যাস না। বে জায়গাতে গাড়ি বেগরবাই করলেই চিত্তির। তোমার আর কি, রাজার বেটা। তুমি তো স্টিয়ারিংয়ে বসে সিগারেট ফুঁকবে আর বলবে, এটা কর রে, ওটা কর রে। এই গাড়িটাকে ছুটি দিয়ে দে না। যেমন হোটেল তেমন তো গাড়ি হবে। তাও ভালো, বলেননি যেমন গেস্ট শপ তেমনই তো গাড়ি হবে। পর্ণা ফুট কাটল। ওরা একসঙ্গে হেসে উঠল। এই যে নেমে এইবার এই পাথরটার ওপর বসুন তো চটি খুলে, জম্পেশ করে। MS ঘোষ এবং MS রায়। বাহ, সত্যিই অপূর্ব জায়গা। ওরা নেমে একটু পায়চারি করেই পাথরের ওপর বসে পড়ল। চাঁদের আলোয় চিরচিরি ঝিলের জলে পড়ে প্রসারিত হয়ে চারধারে কিশলায় ছাওয়া কচি কলাপাতা রাঙা উজ্জ্বল পাতায় পাতায় প্রসারিত হচ্ছিল। রাতে অবশ্য সব পাতাকেই কালো বলে মনে হয়। শুধু কিছু কিছু পাতার ভেতরের এবং সামান্য কিছুর বাইরের অংশকেই শুধু সাদা দেখায়। যেসব গাছের পাতারা ঝরে গেছে তাদের কারো কাণ্ড আর ডালপালা কালো, কারো বা সাদা। ফুরফুরে হাওয়াটা বয়ে যাচ্ছে তো যাচ্ছে। কত রকম যে গন্ধ। কলির সত্যিই খুব ইচ্ছে করছিল চাঁদের হাসি পাত ভেঙেছে গানটি ডুয়েট গায়। কিন্তু ফুলের বনে যার পাশে যাই তারই ভালো লাগে লাইনটার জন্য গাওয়া বিপজ্জনক মনে করে চেপে গেল। মেয়েদের যে কত এবং কত রকম বিপদ। নানা রকম গল্প হলো। আধ ঘন্টাটাক পর প্রণয় বলল, আমি একটু রাম নাম করলে আপনাদের আপত্তি নেই তো? আমি তো জঙ্গলেরই মানুষ। সন্ধেবেলায় একটু মহুয়া, একটু নাচ গান, এই আমার ট্র্যাডিশন। স্নিগ্ধ বলল, তোর মতো আরও কয়েকজন জুটলেই তো সব আদিবাসীদেরই সর্বনাশ হবে। তুইও সাঁওতাল, কিন্তু অমন একটা দারুণ জাতের তুই একটা কুলাঙ্গার। না না, আমাদের আপত্তি থাকবে কেন? তাছাড়া আগেরকার দিনকাল তো নেই। আমাদের কাকা মামারাও তো সবাই একটু আধটু, দাদারাও বল। হ্যাঁ, তাও আপন হোক কি কাজিন। পার্টি টার্টিতে আমাদেরও মাঝে মধ্যে যাকে বলে সোশ্যাল ড্রিঙ্কিং করতে তো হয়ই। আজকাল রীতিনীতি সব দ্রুত পাল্টে যাচ্ছে। স্নিগ্ধ বলল, আপনি কি এটাকে ভালো বলেন? ভালো কি খারাপ তা বলতে পারবো না। তাছাড়া আমার বলা বলিতে কি বা আসছে যাচ্ছে? গান্ধীজি, মোরারজি
তারাই ফেল আর আমি। কলি বলল, এই পরিবেশে একটু জিন হলে বেশ ভালো হতো না রে? পর্ণা বলল, যা বলেছিস, প্রণয়বাবুর গানের সঙ্গে। প্রণয় বলল, দেবদেবীর প্রাণে যখন শখ উঠেছে তখন হবে। আমার নাম প্রণয় রুদ্র, গানও হবে জিনও হবে, বার আমার পকেটেই থাকে। এই যে জিন, আর এই গন্ধরাজ লেবু, আর এই হচ্ছে আইস বাকেট, আর এই হলো গিয়ে গ্লাস, আর এই হলো গিয়ে পেঁয়াজি, আর এই হলো গিয়ে ছুরি লেবু কাটার জন্য, আর এই হলো ভালো ছেলের জন্য কফি। মাই গুডনেস, হাউ থটফুল অফ ইউ! আপনি এত সব বই নিয়ে এসেছেন সত্যি? পর্ণা আর কলি সমস্যারে বলে উঠল। প্রণয় মুখ ঘুরিয়ে গম্ভীর গলায় বলল, সেদিন রাতের কার্নিয়াকের মতো এও কিন্তু ফ্রি অফ চার্জ, গ্র্যাটিস, উইথ দ্য কমপ্লিমেন্টস অফ মন্দার হোটেল। স্নিগ্ধ বলল, আমার হোটেল উঠে গেল বলে গত 1.5 বছর যে কীভাবে চলল সে কথা ভেবেও আমার অবাক লাগে। যাকগে যাক, এই রকম রাত, পর্ণাদেবী কলিদেবীর সঙ্গ, তোর মতো দেবতার সঙ্গ, সরি, MS ঘোষ, MS রায়, এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো। গুলিমার মন্দার হোটেলকে, কাল সকালে বনবেড়ালদের সঙ্গে ওটাকেও ভয় পাইয়ে ভাগিয়ে দেব বন্দুকের গুলি ফুটিয়ে। অন্যমনস্ক স্নিগ্ধ বলল, কাকে? মন্দার হোটেলকে, তবে আর বলছিটা কি? প্রণয়ের কথাতে হেসে উঠল ওরা সকলে। প্রণয় বলল, তুই গিয়েছিলি কোথায়? মানে? এই থেকে থেকেই কোথায় যে উধাও হয়ে যাস তুই জানিস। অন্য কথা বল। গম্ভীর হয়ে স্নিগ্ধ বলল। তারপর বলল, তোর স্থান কাল পাত্রর জ্ঞান কোনোদিনই হবে না, বুঝলি? প্রণয় চুপ করে গেল। প্রণয়ের মতো কিছু মানুষ থাকে সংসারে যারা হাসতে এবং হাসাতে, সেবা করতে এবং ভালোবাসতেই আসেন। কারোর কাছ থেকেই বোধহয় চাইবার কিছু থাকে না তাদের। পর্ণা ভাবছিল, কলি ভাবছিল, এই স্নিগ্ধ মানুষটাও কিছু চায়। কি চায়? দিন আমাদের দিকে, আমরা বানিয়ে দিচ্ছি। মাথা খারাপ? আমি, কালিদা, গণেশদা, আমরা হচ্ছে গিয়ে দেবদাস। এমন মা লক্ষ্মীদের সেবা করবার সুযোগ জীবনে যদি একবারও এলো, তাও কি ফসকে দিতে যেতে পারি? আমি সব কিছুই করে দিচ্ছি। স্নিগ্ধর দিকে চেয়ে পর্ণা বলল, আপনি বুঝি ড্রিঙ্ক করেন না? করি না, মানে তেমন ধনুক ভাঙা পণও নেই, খেলেই হয়, তবে ভালো লাগে না। ও খাবে কি? জ্যাঠাবাবু মানে ওর বাবা যা খেয়ে গেছেন ওর অ্যাকাউন্টে, তাতে ওর 4 জন্ম না খেলেও চলবে। বড়দাদু এখনও তো ওর অ্যাকাউন্টেই চালিয়ে যাচ্ছেন, একমাত্র বংশধর তো, মুখে আগুন দেওয়ার দ্বিতীয়ত আর কেউ নেই। তাই আমায় সঙ্গে সঙ্গে রাখে সব সময় স্টেপনি হিসাবে। বড় কথা বলিস তুই, একটু চুপ কর, ওদের একটু সৌন্দর্য উপভোগ করতে দে। সারাটা দিনই তো তুই খাটাস, এই অ্যাকাউন্টে লেখ, এই বিল কর, এই চিঠির উত্তর দে। কোন মিস্টার ভরের বউ বাচ্চার ন্যাপি ফেলে গেছে, বা মজুমদারের নসি রুজাল ঠিকানা খুঁজে বার করে কলকাতা পাঠা। একটু কথা বলার জন্য প্রাণটা আইচাই করে। যাক, আপনারা সৌন্দর্য উপভোগ করুন, ততক্ষণ জিনটা বানিয়ে দিই। অনেকক্ষণ ওরা সত্যিই চুপ করে রইল। নির্জনতার যে এত কিছু বলার থাকতে পারে, তা যে এমন বাংময় হয় তা জানা ছিল না পর্ণা আর কলির। অনেকক্ষণ সময় গেল। পর্ণা 2টো বড় জিন খেয়ে ফেলেছে। খেয়েই বুঝতে পেরেছে যে কাজটা ভালো করেনি। কলি খাচ্ছে না, মানে সামান্য নিয়ে হাতে করে বসে আছে। স্নিগ্ধও নয়। স্নিগ্ধ চুপ করে বসে সিগারেট খাচ্ছে আর কি যেন ভাবছে। প্রায় আধ ঘন্টাটা পরে প্রণয় আর কথা না বলে থাকতে না পেরে বলে উঠল, সৌন্দর্য উপভোগ হয়েছে? ওরা হেসে ফেলল সকলেই ওর কথা শুনে। স্নিগ্ধ বলল, গান গানা একটা, তোরও কি লজ্জা হলো নাকি? প্রণয়কে আর বলতে হলো না। 2-3 ঢোক রাম পাইটের বোতল থেকেই ঢকঢকিয়ে ঢেলে খেয়ে ও গান শুরু করে দিল। আগে কতখানি খেয়েছিল, অন্ধকারে ঠাহর হয়নি। কারই বা ভালো লাগে সবসময় গার্জেনি করতে? প্রণয় ধরল, হাতু গোম লিদি লিদি রে, হাতু গোম বাগে জাদা। এই প্রথম পংক্তিটি গাইতেই ঝিলের জল, ঝাঁটি জঙ্গল ও
ও পাশের চিকনডিহ পাহাড়ের ঘুমন্ত শিলাস্তূপ সব যেন কেঁপে উঠল। এদের আদি বাসিন্দার গলায় অনাবিল উদ্যত স্বরে যেন পুরো দেশ জেগে উঠল, দুলে উঠল। প্রণয় গেয়ে চলল, হাতুগুম লিদি লিদিরে হাতুগুম বাগেজাদা, দিশু মগ্গ লায়াকোয়ারে দিশু মুগ্গ রারাজাদা, মোদিকিয়ে সুন্দরীতে হাতুগম বাগাজাদা, বারে থারি শাসানাতে দিশুমজ্ঞ রারাজাদা। গানটি শেষ হলে পর্ণা আর কলি প্রায় একসঙ্গে জিজ্ঞেস করল, গানটির মানে কি? কলি বললে, এই গানটির কথাগুলো চেনা চেনা লাগছে, কোথায় যেন পড়েছি। কোথায় জানিস পর্ণা? কি জানি, মনে পড়েছে, শাসানডিরি বলে একটা বইয়ে। প্রণয় স্নিগ্ধকে বলল, মানে বলে দেছি তো, আমি রাম খাই। স্নিগ্ধ বলল, মানে হলো ছেলে বলছে মেয়েকে, সিন্দুরি এই গ্রাম ছেড়ে তুই চলে যাচ্ছিস মেরে, এই গ্রাম এত সুন্দর দিশুম তুই আর কোথায় পাবি? এক ভাগা সিঁদুর আর দুভাগা হলুদের জন্য যা তোর বর তোকে পড়াবে, তার জন্য, শুধু তার জন্যই তুই এই সুন্দর গ্রাম ছেড়ে চলে যাচ্ছিস? বাহ, কি সুন্দর! শাসানডিরি কার লেখা বলতো? পাবলিশার্সকে? পাবলিশার্স? আনন্দ পাবলিশার্স। আর লেখকের নাম? কলির কথা কেটে পর্ণা বলল, আরেকটা জিন দেখি প্লিজ, বড় করে, রিয়েল বড়। এই যে প্রণয়বাবু। প্রণয় বলল, মাই প্লেজার। কলি তাকিয়ে রইল ওর দিকে অবাক চোখে, মুখে কিছু বলল না। স্নিগ্ধ তাকালো একবার পর্ণার দিকে, তারপর কলির দিকে। দুজনের চোখাচোখি হলো, উদ্বিগ্ন দেখালো একটু কলিকে। প্রণয় জিনের পাইপটা পুরোই ঢেলে দিল বড় গ্লাসে। স্নিগ্ধ বলল, এ কি করছিস? পর্ণা বলল, ওর কি দোষ, আমি তো চেয়েছি, আমার ভালো লাগছে। এমন পরিবেশ, এমন চাঁদের আলো, এমন গান, এমন সঙ্গ। আই এম এনজয়িং মাইসেলফ থরলি। এবার আর একটা গান। কলি খুব বেশি হলে একটা ছোট পেগ মতো খেয়েছিল। এইসব যে এনজয় করার জন্য, এদের ভারে চাপা পড়ে মরার জন্য নয়, এই কথাটা খুব কম মানুষই বোঝেন। প্রথমে দুটি বড় জিন অত তাড়াতাড়ি খেয়ে ফেলাতেই মাথায় চড়ে গিয়েছিল পর্ণার। তারপর পুরো বোতল নেওয়াতে সত্যি উদ্বিগ্ন হয়ে কলি বলল পর্ণাকে, টেক ইউর টাইম, দেয়ার্স নো হারি পর্ণা, প্লিজ আমার কথা শোন। আই এম ফাইন, আই এম নট আ বেবি, অ্যান্ড ইউ আর নট মাই গার্জেন ইদার, ওকে? স্টপ ইট নাও। কলি চুপ করে গেল। এতক্ষণে মদের সুফল ছিল, এখন কুফল শুরু হলো। এর জন্যই কারোরই মদ খাওয়া পছন্দ হয় না ওর। প্রণয় রামের পাইটে আরেকটা চুমুক দিয়ে আবার শুরু করলো, দোলাংহ প্রিয়সুরি হুন্দিবা, দোলাংহ সুষমকতেনা, দোলাংহ ইচা চিংড়ি চম্পায়েরা, দোলাংহ কারামে কোতেলাং। কলি লক্ষ্য করলো পর্ণার কথা জড়িয়ে এসেছে। খুবই লজ্জা করছিল কলির এবং বিপদগ্রস্ত বোধ করছিল। স্নিগ্ধ গানের মানে বলল পর্ণাকে, চলো প্রিয়, হুন্দি ফুলের মতো সুন্দরী, চলো আমরা নাচতে যাই। তারপর দোলাংহ প্রিয়সুরি হুন্দিবা, দোলাংহ সুষম কোতেনা, দোলাংহ ইচা চিংড়ি চম্পায়েরা, দোলাংহ কারামে কোতেলাং। ইচা ফুল, চিংড়ি ফুল আর চম্পা ফুলে সেজে নাও, চলো আমরা নাচতে যাই। কাইং চাহো গাতিং বাঙ্গাইয়া, কাইং চাহো সুশন কোতে দো, কাইং চাহো সাঙ্গানীয় বাঙ্গাইয়া, কাইং চাহো কারামে কোতেলাং। মানে হচ্ছে, না না না, আমি নাচতে যাব না, তোমার সঙ্গে আমার প্রেম নেই, আমার জুড়ি যে সে নেই, তাই তোমার সঙ্গে কারমা নাচ নাচবে, আমি যাব না গো। প্রণয় বলল, এ গানটা আরও বড়, আর গাইতে ইচ্ছে করছে না, ভালো লেগেছে? পর্ণা এগিয়ে এসে প্রণয়কে গাঢ় গলায় বলল, খুব, আবার গান, আমি নাচব, আমি এই জঙ্গলের পাহাড়ের ঝিলের দেশেই থেকে যাব, আপনি আপনি আমাকে। ব্যাপারটাকে হালকা করার জন্য স্নিগ্ধ এবং কলি সমস্বরে হেসে উঠল।
পর্ণা ঘুরে দাঁড়িয়ে স্নিগ্ধকে বলল, হাসছেন কেন? হাসির কি আছে? হাসছিস কেন রে তুই কলি? আই এম মেকিং আ ডিক্লারেশন। আমি কলকাতায় ফিরবো না, আমি চাকরি ছেড়ে দেব। এই উদার আকাশের নিচে, এই চাঁদভাসী বনে, এই ঝিলের পাশে আমি কুড়ে ঘর বেঁধে থাকবো। কোথায় আমার জুড়ি, কই? বলেই ঘুরে ঘুরে গাইতে লাগলো পর্ণা। দোলাংহ প্রিয় সুরি হুন্দিবা, দোলাংহ সুষ্ম কোতনা। খাওয়া দাওয়া সেই রাত্রে ঘরেই হলো। গাড়িটাও একেবারে ওদের ঘরের সামনেই নিয়ে এসেছিল স্নিগ্ধ। হোটেলের মালিক এবং ম্যানেজার হিসেবে ওর আতঙ্কটাই সবচেয়ে বেশি ছিল। নতুন গেস্টরা খাচ্ছিলেন ওরা যখন ফিরল। স্নিগ্ধ ও প্রণয়ের সঙ্গে ওদের দুজনকে নামতে দেখেই সকলে জিজ্ঞাসু চোখে তাকালেন। ওদের একটু দেরিও হয়ে গিয়েছিল। হান্সও দেখাশোনা করছিল ডিনারের সময়। পর্ণার অপ্রকৃতস্থতা দূর থেকে কেউই বুঝতে পারেনি। হান্সর পাশে এক সুদেহী লম্বা সপ্রতিভ যুবক দাঁড়িয়েছিলেন। উনি বোধহয় রামদয়াল হেমব্রেম হবেন, ভাবল কলি। কিন্তু এখন তো কথা বা আলাপের সময় নেই। দোষটা প্রণয়েরই। সঙ্গে জিন না নিয়ে গেলে এমন হয়তো হতো না। অবশ্য পর্ণার দোষ আরও বেশি। ভারী লজ্জা করছিল কলির। স্নিগ্ধ বলছিল চাপা গলায় গাড়ি থেকে নামতে নামতে, আপনারা ঘরে যান, কালিদা এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছে। স্নিগ্ধর মুখ চোখ প্রণয়ের ওপর রাগে জ্বলছিল। আজ হবে প্রণয়ের একচোট। অন্যায়ও করেছে। ভীষণই লজ্জিত, অপমানিত বোধ করছিল কলি পর্ণার জন্য। কিন্তু পর্ণার মধ্যে জিন তখন তাকে এক ধরনের বেয়ারা ঔদ্ধত্য ও ভঙ্গুর সাহস দিয়েছিল। সেই মুহূর্তে ওকে না ঘাটানোই ভালো মনস্থ করে জুতো খুলতে খুলতে কলি বলল, কি সুন্দর লাগলো না রে? বলেই বলল, তুই কি ফ্রেশ হয়ে নিবি? না। কলি ওকে আর কিছু বলল না। পার্টি টার্টিতে মাঝে মধ্যে খায় বলেই যে অত্যন্ত স্বল্প পরিচিত অচেনা অচেনা পুরুষের সঙ্গে খাওয়া উচিত নয়, এই কথাটা পর্ণার মাথায় কেন যে ঢুকলো না তা জানে না। মেয়েদের অনেকই সংযমের প্রয়োজন হয়, এমনকি আজকের দিনেও। ভারতবর্ষের মেয়েদের সত্যিকারের স্বাধীনতা আসতে অনেকই দেরি। তাছাড়া মদ খাওয়া তো স্বাধীনতার পরাকাষ্ঠা নয়। ওরা দু একটা কথা বলতে বলতেই খাবার এলো। খিদে ছিল না দুজনেরই, ভিন্ন ভিন্ন কারণে। শুধু স্যুপ দুটো তুলে রেখে কালিদাকে বলল কলি খাবার সবই নিয়ে যেতে। মাঝরাতে যে ঘুম ভেঙে যাবে মা, ম্যানেজার বাবু খুব রাগ করবেন। করুন গিয়ে, আর ওকে বলবে যেন নিজে এসে আবার খাবার অনুরোধ না করতে আসে। স্যুপের বোল দুটো কাল সকালে যখন চা দেবে তখনই নিয়ে যেও কালিদা, কেমন? আমরা শুয়ে পড়বো এখন, খুবই টায়ার্ড। চা কখন দেব? কাল সকালে। বন্ধুর দিকে চেয়েও বলল, আমরা কাল একটু দেরি করেই উঠবো। এক কাজ করো কালিদা, বেল দিলে তবেই চা নিয়ে এসো, আগে নয়, বুঝেছ? ঘরে এসে খোঁজ নেওয়ার দরকার নেই চায়ের ব্যাপারে। এগে বুঝেছি। বড়বাবু আপনাদের খোঁজ করতে পাঠিয়েছিলেন কনসাদাকে। কাল দুপুরে ওর সঙ্গে খেতে বলেছেন আপনাদের। আপত্তি করে কলি বলল, খেতে পারবো না বলে দিও, কারণ কালকে আমরা ঝুমকোহারে হাটে যাব গয়না কিনতে। তবে দাদুর সঙ্গে দেখা করব নিশ্চয়ই, বলে দিও মনে করে। কাল নয়, অন্য কোনো দিন। কি বলবো মা? আহা, ওই যে আমরা দুপুরে খেতে যেতে পারবো না সে কথা। গনসাদা কখন এসেছিল? ওই যখন দাদাবাবুরা মানে ম্যানেজার বাবুরা আপনাদের দুটিকে নিয়ে গাড়ি করে হাওয়া খেতে গেলেন। বলল কলি। মনে মনে বলল, হলো কেলো। শেষ করলাম বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষের 3য় পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।